ভয় পাচ্ছিস? আমার ধারণা ওর ওপর কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে। বাঁচাও, বাঁচাও! কে আছো? কে আছো? বাঁচাও! মারিয়া ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করো না, ওকে ঘুমোতে দাও। এ বাড়িতে অজানা কোনো অপশক্তির ইঙ্গিত আমি পাচ্ছি। প্রভু যিশুর নামে আদেশ করছি, তুমি যেই হও না কেন এখনই বেরিয়ে এসো। নিজের স্বরূপ দেখাও, নিজের পরিচয় দাও। আর যদি না পারো, তখন না হয় প্রভু যিশুর পায়ে মেয়েটাকে সমর্পণ করো। কেমন? আগে তো ফেল করি। ঈশ্বর, তোর খুব ঈশ্বর হবার শখ, তাই না? ক্ষমতার লোভ যখন ঈশ্বরের ঐশ্বরিকতাকেও ছাড়িয়ে যায়, মনে যখন ছড়িয়ে পড়ে স্বার্থ এবং লোভের করাল ছায়া, তখনই নেমে আসে ভয়ঙ্কর প্রলয়। কোনো ঈশ্বরকে স্থানচ্যুত করে অন্য ঈশ্বরকে স্থাপন করলেই কখনো সেই উপাসনা বা সাধনা পূর্ণতা পায় না। অশুভ শক্তি এই রকম স্থানকেই তো বেছে নেয় নেতিবাচক শক্তির সাম্রাজ্যের মূল কেন্দ্রস্থল রূপে। সময়ের অপেক্ষা মাত্র, সঠিক সময়ে সে আত্মপ্রকাশ করে নিজের মুখোশ সরিয়ে। গল্প রচনা অনির্বাণ ভট্টাচার্য, নাট্যরূপ ও সংলাপ সংযোজন সোমদর্শী, গল্প পাঠে সৌরভ সাহা, অন্যান্য চরিত্রে দেবস্মিতা, পার্থ মুখার্জি, সোমদর্শী, মধুরা, নীলাম ও বরষা। পোস্টার ডিজাইন শুভদীপ, শব্দ সংযোজন রিম্পা, মাস্টারিং আবহ, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সোমদর্শী। শুরু হচ্ছে নিষিদ্ধ প্রথা কেন্দ্রিক এক ভয়ঙ্কর মাইথোলজিক্যাল হরর গল্প, মুখোশ। শুনতে থাকুন বন্ধুরা। রাত তখন কত হয়েছে জানা নেই। চতুর্দিকে কুয়াশা গাঢ় হয়ে জমে রয়েছে। দক্ষিণ ভারতের এই ছোট্ট গ্রামটি তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। এমন সময় এক প্রবল আর্তনাদে কেঁপে উঠল সেই নিশুতি রাত্রি। সেই মেয়েলি কণ্ঠের আর্তনাদে গ্রামের সমস্ত শিশুরা ভয়ে কোঁকিয়ে উঠল। মায়েরা নিজেদের সদ্যজাত শিশুদের বুকে চেপে ধরলেন। তারাও বেজায় ঘাবড়ে গেছেন। এই মর্মান্তিক আর্তনাদ যে কার, তা তখনই গ্রামবাসীরা বুঝতে পারল না। তবে বুঝতে পারল একজন, রেবেকা। হ্যাঁ, সে হলো রেবেকা। শব্দ শুনে চমকে বিছানায় উঠে বসে সে। এই কণ্ঠস্বর অদ্ভুত হলেও সেটা ওর চেনা। এই কণ্ঠস্বর তার মেয়ে মারিয়ার। পাশে তাকিয়ে অবাক হয়ে যায় রেবেকা। বিছানায় তার পাশে তার মেয়ে মারিয়ার শুয়ে থাকার কথা, কিন্তু সেই জায়গাটা এখন বিভাগ ফাঁকা। বিছানার চাদরটা সামান্য কেটে রয়েছে। ঘরের নাইট ল্যাম্পের নীল আলো এসে পড়েছে ওই বিছানার ফাঁকা জায়গাটার উপর। মেয়েটা গেল কোথায়? বাথরুম করতে? তবে কি বাথরুম করতে বাড়ির বাইরে বেরিয়েই কোনো বিপদ হলো মেয়েটার? ইদানিং পাশের জঙ্গল থেকে কিছু বুনো কুকুর নাকি গ্রামে ঢুকে আসছে। রেবেকা কোনো দিন নিজের চোখে না দেখলেও গ্রামবাসীদের বলা বলি করতে শুনেছে। তো এমন কোনো বিপদ হলো না তো মারিয়ার? মুখটা ধরপড় করে ওঠে ওর।
তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ভেজানো দরজা খুলে বারান্দায় বেরিয়ে রেবেকার চোখ কপারে ওঠে। চোখের সামনে পূর্ণিমা রাতের মৃদু আলোয় সে যে দৃশ্য দেখতে পেয়েছে, সেই দৃশ্য দেখলে যে কোনো মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। রেবেকা দেখে বাড়ির পাশের ছোট্ট বাবলা গাছের তলায় পড়ে আছে মারিয়া। না, ব্যাপারটা বোধহয় এভাবে বললে ঠিক হবে না। আসলে একটা বিশেষ পদ্ধতিতে মারিয়া সেখানে শুয়েছিল। তার হাত ও পা প্রায় কাছাকাছি চলে এসেছে, পেট ও কোমর বেঁকে শূন্যের দিকে উঠে গেছে এবং তার মাথাটা রয়েছে নিচের দিকে, প্রায় বেঁকানো ধনুকের মতো বাবলা গাছের তলায় পড়ে আছে মারিয়া। আর তার চোখ দুটো স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রেবেকার দিকে। সে চোখ রক্তিম। পূর্ণিমার ফ্যাকাশে আলোয় রেবেকা মেয়ের দু চোখে প্রবল জিঘাংসা দেখতে পায়। মেয়ের নাম ধরে নিজের অজান্তেই ডেকে ওঠে সে। মারিয়া। মারিয়ার শরীরটা একটু নড়ে ওঠে, তারপর হঠাৎ শীতে হয়ে বাবলা গাছের কাঁটায় নিজের ডান হাতের তর্জনী ইচ্ছে করে চেপে ধরে ও। রেবেকা দেখতে পায় রাতের অন্ধকারে সেই বাবলা গাছের গুড়িতে কি যেন আঁকি বুকি কাটছে মেয়েটা। সে আবার মেয়ের নাম ধরে ডাকে। মারিয়া, মারিয়া, এসব কি করছিস এত রাতে? 10 বছরের মেয়েটা পিছন ফিরে তাকায়। তার চোখে প্রবল প্রতিহিংসার চাউনি, ঠোঁটে বিদ্রুপের রেশ। খিলখিলিয়ে হেসে ওঠে মারিয়া। তারপর গাছের সামনে থেকে সরে গিয়ে সটান ছুটতে শুরু করে পাহাড়ের খাদের দিকে। আঁতকে উঠে রেবেকা। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? এ কোন সর্বনাশের দিকে পা বাড়িয়েছে সে? মারিয়া, মারিয়া, এই মারিয়া, মারিয়া, মারিয়া। মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে পিছন পিছন ছুটতে লাগলো রেবেকা। তবে ওইটুকু মেয়েকে যেন সে ধরতেই পারছে না। লাগাম ছাড়া ঘোড়ার মতো প্রবল বেগে ছুটে চলেছে ওই কিশোরী। তারপর যেভাবে ছুটছিল সেভাবেই হঠাৎ করে যেন বিরাট এক অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়েছে। এমন ভাবে এক হ্যাচকায় মাটিতে আছড়ে পড়ল মারিয়া। রেবেকা একটা দীর্ঘশ্বাস ফেলল। আর 10 গজ এগোলেই পাহাড়ের খাদ। মারিয়া যেভাবে উন্মাদের মতো ছুটছিল তাতে ওইটুকু এগোলেই যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারত তা ভাবলেই রেবেকার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। গায়ের চাদরটা টেনে নিয়ে মেয়ের দিকে এগিয়ে গেল সে। পাহাড়ের উপরে সনসন করে হিম শীতল বাতাস বইছে। নেহাত মেয়েটার চেহারা খুব বড় সড়ো নয়, না হলে এত রাতে তাকে ঘরে নিয়ে যাওয়া মুশকিল হতো। রোগা পাতলা চেহারার মারিয়াকে কোলে তুলে নেয় রেবেকা। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় পথ দেখতে অসুবিধা হচ্ছে না। কুয়াশা থাকলেও একটা নীলচে ম্লান আলো ছড়িয়েছিল চরাচরে। ধীরে ধীরে বাড়ির কাছাকাছি এসে আরেকবার ধাক্কা খেল রেবেকা। তখন তাড়াহুড়োয় নজরে পড়েনি, কিন্তু এবার বাড়ি ফেরার সময় সে বাবলা গাছের গুড়িতে নজর পড়ল। ম্লান আলোতে সেখানে কিছুক্ষণ আগে তার মেয়ে যে শিল্পকর্ম করেছে সেটা দেখেই রেবেকার মেরুদণ্ড দিয়ে হিম শীতল স্রোত নেমে গেল। সে দেখল ওই গাছের গুড়িতে রক্ত দিয়ে আঁকা রয়েছে একটা উল্টানো ক্রস।
কেরালার উপকূলে অবস্থিত এক নির্জন গ্রাম কলাপুর। পাহাড় এবং সমুদ্র যেন এই গ্রামের সীমানায় এসে মিলেমিশে একাকার হয়ে গেছে। পাহাড়ের ঢাল বরাবর এখানকার জনবসতি সোজা নেমে এসেছে সমুদ্রের দিকে। যদিও এখানকার উপকূল স্নানের অনুপযুক্ত, ভারতবর্ষের অন্যান্য উপকূলের মতো এখানে সুদৃশ্য বালিয়াড়ি নেই। রুক্ষ পাথুরে উপকূলে জেলেরা কোনো রকমে যাতায়াত করতে পারে। কাজেই এই অঞ্চলে সেইভাবে কোনো পর্যটন শিল্প গড়ে ওঠেনি কোনোদিনই। বহু শতাব্দী আগে পর্তুগিজ ঔপনিবেশিকদের হাত ধরে এই কলাপুরে এসে হাজির হয় খ্রিস্টান মিশনারি দল। তখন এই সমস্ত অঞ্চলে মনুষ্য বসতি ছিল খুব কম। বেশিরভাগ জায়গায় জঙ্গলাকীর্ণ ছিল। খ্রিস্টান মিশনারিরাই এখানকার মানুষকে শিক্ষার আলোকে নিয়ে এসে ধীরে ধীরে তাদের জীবনকে উন্নত ও সভ্য করে তোলে। কলাপুরের মানুষ ধীরে ধীরে মিশনারিদের সাথে জুড়তে থাকে এবং নিজেদের ধর্মান্তরিত করে প্রভু যিশুর পাদদেশে নিজেদের সঁপে দিতে থাকে। মিশনারিরা এই অঞ্চলে প্রথম স্কুল স্থাপন করে, তৈরি করে তাদের উদ্যোগে পরিচালিত দাতব্য চিকিৎসালয়। পর্তুগিজ এবং পরবর্তীকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে এই অঞ্চলের বহু তরুণ তরুণী এলাকার বাইরে বেরিয়ে আশেপাশের শহর এবং মফস্বলের চাকরির সন্ধানে ও উন্নত ভবিষ্যতের লক্ষ্যে পা বাড়াতে শুরু করে। পর্যটন শিল্প গড়ে না উঠলেও কেরালার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ছুটি কাটাতে আসে। তাই হালবিলে 2-4টে হোমস্টে গজিয়ে উঠেছে গ্রামের এদিকে ওদিকে। এখানে এলে মানুষ প্রধানত দুটো জায়গা দেখতে চায়। এই দুই জায়গার মধ্যে প্রথমটা হলো সুইসাইড পয়েন্ট, যা আসলে গ্রামের এক অন্তিম প্রান্ত, যেখানে পাহাড় এবং সমুদ্র একত্রিত হয়েছে। আর দ্বিতীয় দ্রষ্টব্য হলো গ্রামের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন শ্বেত শুভ্র ফ্রেড সেবাস্টিয়ান গির্জা। আঞ্চলিক লোকে বলে এই গির্জা নাকি অন্তত 300 বছরের পুরনো। শ্বেত পাথর দিয়ে তৈরি এই প্রকাণ্ড গির্জা সত্যি দেখার মতো। তবে গির্জাটা যতটা না সুন্দর এবং প্রখ্যাত, তার থেকেও বেশি বিখ্যাত এই গির্জার পাদ্রী ফাদার অগাস্টিন। কড়া ধাঁচের এই মানুষটি ভাব গম্ভীর, তবে দুর্মুখ নয় মোটে। এখানকার গ্রামবাসীরা ফাদার অগাস্টিনকে ঈশ্বরের মতো ভক্তি করে। ধর্মপ্রাণ খ্রিস্টান গ্রামবাসীরা চেষ্টা করে দিনে অন্তত একটিবার ফাদারের সাথে দেখা করতে। তারা বলে ফাদারের সাথে দুদণ্ড কথা বললেই নাকি মনের সমস্ত ক্লান্তি এবং হতাশা মিটে যায়। ফাদার এই সমস্ত গ্রামবাসীদের সাথে তাদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলেন এবং সেসব সমাধানের চেষ্টা করেন নিজের স্বার্থ মতো। তবে কেউ যদি ভাবেন যে ফাদার অগাস্টিন নিজের এই মানব সেবার জন্যই বিখ্যাত, তাহলে সে কথা অসম্পূর্ণ বলে মেনে নিতে হবে। আসলে তিনি একজন দুর্ধর্ষ এক্সরসিস্ট। তার মতে মানুষের যত রকম দুঃখ দুর্দশা এবং গ্লানি রয়েছে, তার পিছনে সব সময় কোনো আধ্যাত্মিক বিচ্যুতি অথবা অলৌকিক শয়তানি শক্তির হাত আছে। তিনি এমন এক নিষিদ্ধ খ্রিস্টীয় এক্সরসিজম রীতি পালন করেন যা এই অঞ্চলে বিখ্যাত। এই রীতির নাম হোয়াইট ক্রস রিচুয়াল। আধুনিক খ্রিস্টীয় মতে এই রীতি নিষিদ্ধ হলেও ফাদার অগাস্টিন কিন্তু আড়ালে আবডালে এই পন্থা প্রয়োগ করেন হামেশাই। গির্জার উপর মহলে এই নিয়ে তাকে অনেক কথা শুনতে হলেও তিনি মনে করেন ভূত প্রেত কিংবা অলৌকিক শয়তানি শক্তিকে কাবু করতে এর থেকে ভালো উপায় আর নেই।
গ্রামবাসীরা অবশ্য এই রীতি নিয়ে কোনো অভিযোগ কাউকে কখনো জানায়নি। তারা সকলে ফাদার অগাস্টিনকে ভরসা করে। তিনি গ্রামবাসীদের কোনো রকম ক্ষতি চাইবেন বলে কেউ ভাবতেই পারে না। প্রতিদিনের মতো আজও গির্জার প্রাত্যহিক কাজ মিটিয়ে গির্জার সামনের বাগানে টমেটো গাছগুলোকে জল দিচ্ছিলেন ফাদার অগাস্টিন। এমন সময় গির্জার এক সহায়িকা এসে খবর দিলেন গ্রামের এক মহিলা অত্যন্ত কাঁদতে কাঁদতে এসে তার সাথে দেখা করতে চাইছে। ফাদার, আপনার সাথে একটি মেয়ে দেখা করতে এসেছেন। দেখে মনে হলো খুব খুব সমস্যায় পড়েছেন। কে মহিলা? আচ্ছা চলো তো দেখি কি চায় সে। গির্জার সহায়িকার সাথে বাইরে বেরিয়ে ফাদার দেখলেন রেবেকা এসে হাজির হয়েছে। মহিলাকে তিনি চেনেন। ধর্মপ্রাণ রেবেকা বেশি দূর পড়াশোনা করতে পারেনি, তাই লোকের বাড়িতে গৃহ সহায়িকার কাজ করে। তাকে দেখে ফাদার জিজ্ঞাসা করলেন, হোয়াট হ্যাপেন্ড মাই চাইল্ড? আরে এ কি হাল বানিয়েছো নিজের? কাঁদতে কাঁদতে তো চোখ মুখ ফুলে গেছে। কি ব্যাপার রেবেকা, সব ঠিক আছে তো? রেবেকা এতক্ষণ কোনো রকমে চোখের জলকে বাঁধ দিয়ে রেখেছিল, কিন্তু ফাদারের কথাতে সেই বাঁধ যেন খড়কুটোর মতো ভেসে গেল। আপুস নয়নের কান্নায় ভেঙে পড়ে রেবেকা কোনো ক্রমে ফাদারকে বলল, ফাদার, আমার মেয়ে মারিয়া, আমার মেয়ে মারিয়া ফাদার। কি হয়েছে মারিয়ার? শরীর টরীর খারাপ হলো নাকি? না ফাদার, শরীর খারাপ হলেও বোধহয় এত উদ্বিগ্ন হতাম না। তার থেকেও ভয়ানক কিছু হয়েছে ফাদার। গতকাল রাতে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে মারিয়া। আহা, তুমি এমন করলে বিষয়টা বুঝবো কি করে? এতটা অস্থির হয়ো না রেবেকা। আমি বুঝতে পারছি এমন কিছু ঘটেছে যাতে তুমি নিজেকে স্থির রাখতে পারছো না, কিন্তু সবটা পরিষ্কার করে না বললে আমি বুঝবো কি করে বলো? আচ্ছা এখানটায় বসো, আগে বসো। এই বলে গির্জার বাইরের কাঠের বেঞ্চটা দেখিয়ে দিলেন ফাদার। সেখানে বসল রেবেকা। সহায়িকাকে দিয়ে একটু জল আনিয়ে খেতে দিল রেবেকাকে। জল খেয়ে একটু ধাতস্থ হওয়ার পর ফাদার ওর মাথায় হাত রেখে শান্ত গলায় বললেন, এবার কান্না থামাও। তুমি ঈশ্বরের পায়ে এসে মাথা ঠেকিয়েছ। বিপদ যা হওয়ার তা আর হবে না। স্বয়ং প্রভু যিশু তোমায় রক্ষা করবেন। নিজেকে সংযত করে পরিষ্কার করে বলো তো ঠিক কি ঘটেছে। রেবেকা ধীরে ধীরে গোটা ঘটনাটা খুলে বলে। আনুপূর্বিক সবটাই বলল। সম্পূর্ণ ঘটনাটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন ফাদার অগাস্টিন। তারপর গম্ভীর কণ্ঠে বলেন, বুঝলাম। আমার মেয়ের কি হয়েছে ফাদার? ওকে নিয়ে এখন আমি কি করব? মারিয়াকে কি হাসপাতালে নিয়ে যাব ফাদার? নিয়ে যেতে পারো, তবে লাভ হবে না। আমার ধারণা ওর ওপর কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে। তবে তোমার মেয়েকে সামনে থেকে না দেখলে আমি নিশ্চিতভাবে কিছুই বুঝতে পারবো না। কাজেই একবার সামনে থেকে তোমার মেয়েকে দেখতে হবে। তুমি ওকে সঙ্গে করে আনতে পারতে। কাল রাতে অচৈতন্য হওয়ার পর যখনই ওর জ্ঞান ফিরেছে তখনই আমার মেয়েটা ভীষণ অস্থির হয়ে উঠেছিল ফাদার। বারংবার চিৎকার করে কাঁদছে, মুখ দিয়ে অস্ফুট সব শব্দ করছে, এমন সব ভাষায় বিড়বিড় করছে যা আমি কোনোদিন শুনিনি। সেসব ভাষা ও শিখলো কোথা থেকে তাও আমি জানি না ফাদার। এই অবস্থায় ওরকম অসুস্থ একটা মেয়েকে কিভাবে আমি এতটা পথ নিয়ে আসবো বলুন? চিন্তা করো না মাই চাইল্ড। মারিয়া আসতে পারেনি তো কি হয়েছে? আমি নিজেই যাব ওর কাছে। আপনি যাবেন ফাদার? আপনি সত্যি যাবেন এই গরিবের কুটিরে? যাব না কেন? এই সেদিনই তো মেয়েটা চোখের সামনে জন্মালো। ওর বাবা মফস্বলে কাজ করতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ল। তুমি এত কষ্ট করে মেয়েটাকে বড় করছো,
এমন ফুটফুটে একটা মেয়ের এমন মারাত্মক বিপদ হয়েছে, আর আমি যাব না? আমি অবশ্যই যাব। কৃতজ্ঞতায় ফাদারের দুটি হাত নিজের পরিশ্রম ক্লান্ত রুক্ষ দুই হাতের মাঝে চেপে ধরল রেবেকা। তার দু চোখ দিয়ে ঝরে পড়ছে জলের ধারা। এই বিপদের দিনে এমন একজন অভিভাবক সম মানুষকে পাশে পেয়ে মনের সাহসটা যেন খানিকটা বেড়ে উঠল তার। কাঠ আর দরমা দিয়ে তৈরি রেবেকার ছোট্ট কুটির। পাহাড়ের সর্বোচ্চ অংশেই তার বাড়ি। আশেপাশে অন্তত 100 মিটারের মধ্যে কোনো অন্য ঘর বাড়ি নেই। বাড়িটার কাছাকাছি পৌঁছেই ফাদার অগাস্টিন হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তার ভ্রুজোড়া কুঁচকে গেছে, যেন একটা বিশ্রী গন্ধে এক্ষুনি তিনি বমি করে ফেলবেন। ফাদারকে রেবেকার বাড়িতে আসতে দেখে গোটা গ্রাম পিছু পিছু এসেছে। ছোট্ট গ্রামে কথা চাউর হয়ে যেতে বেশি সময় লাগে না। মারিয়া যে কোনো একটা সমস্যায় জড়িয়ে পড়েছে সে কথা ইতিমধ্যেই গ্রামের সকলেই জেনে গেছে। বহুদিন পর ফাদার অগাস্টিনের আরেকটি অত্যাশ্চর্য ক্ষমতা দেখার জন্য গোটা গ্রাম ঝেঁটিয়ে এসে হাজির হয়েছে রেবেকার বাড়ির চারপাশে। সকলেরই মুখে চোখে উদ্বেগ জমা হয়েছে। বাড়ির দরজায় দাঁড়িয়ে নিজের হাতের পবিত্র ক্রস দিয়ে শূন্যে কিছু একটা মন্ত্র বললেন ফাদার। তারপর বললেন, এ বাড়িতে অজানা কোনো অপশক্তির ইঙ্গিত আমি পাচ্ছি। খারাপ কিছু হওয়ার আগে যে তুমি আমাকে খবর দিয়েছো, এই অনেক। কেউ বাড়ির ভেতরে প্রবেশ করবে না। আমি একা যাব মারিয়ার কাছে। আমার মেয়েটার কিছু হবে না তো ফাদার? আমার মেয়েটার কিছু হবে না তো? ঈশ্বরের উপর ভরসা রাখো রেবেকা, সব ঠিক হয়ে যাবে। এই বলে পাতলা কাঠের দরজা ঠেলে ঘরের ভিতর প্রবেশ করলেন ফাদার অগাস্টিন। মারিয়া যে ঘরে বন্দি রয়েছে সেই ঘরটায় প্রবেশ করেই চমকে উঠলেন ফাদার। ঘরের ভিতর যেন বহুকাল কোনো মরা আটকে রাখা হয়েছে। বিভৎস পচা গন্ধে শ্বাস নেওয়া দুষ্কর হয়ে উঠেছে ঘরের ভিতর। ঘরের ভিতর টিম টিম করে একটা হলদে বাল্ব জ্বলছিল। সেই মৃদু আলোয় ফাদার দেখলেন চৌকির উপর টান টান হয়ে শুয়ে রয়েছে মারিয়া। তার পরনের পোশাক হাঁটুর কাছাকাছি উঠে গেছে। ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে গেলেন তিনি। মৃদু অথচ দৃপ্ত স্বরে তিনি ডাকলেন, মারিয়া, মারিয়া, শুনতে পাচ্ছ? মারিয়া। মারিয়ার চোখ দুটো বন্ধ। সে জেগে আছে না ঘুমোচ্ছে কিছুই বুঝতে পারলেন না ফাদার। মেয়েটার ঠোঁট দুটো ঈষৎ ফাঁক হয়ে রয়েছে, তবে সেখান থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। ফাদার অগাস্টিন আবার ওর নাম ধরে ডাকলেন, মারিয়া, মারে, শুনতে পাচ্ছিস? এবারেও কোনো প্রত্যুত্তর পাওয়া গেল না। এভাবে পড়ে থাকলে তিনি কিছুই বুঝতে পারবেন না। তাই ফাদার অগাস্টিন সন্তর্পণে মেয়েটার মাথায় হাত রাখতে গেলেন। আর তখনই ঘটল বিপদ। হঠাৎ ক্রুদ্ধ বাঘিনীর মতো লাফিয়ে ফাদারের হাতটা চেপে ধরল মারিয়া। ফাদারের মনে হলো যেন তার হাত কবজি থেকে খুলে নেবে ও। মেয়েটার চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে। রক্ত জমার মতো লাল সেই চোখ দুটোতে দুনিয়ার প্রতিহিংসা যেন এসে বাসা বেঁধেছে। মেয়েটার মুখ থেকে উন্মত্তর জানোয়ারের মতো কর্কশ ধ্বনি বেরিয়ে আসছে, তবে মুখে সে কিছুই বলছে না। প্রাথমিক উত্তেজনা কাটিয়ে ফাদার বললেন, কি হলো মারিয়া? তুমি এরকম করছো কেন? কি হয়েছে তোমার?
ফাদারের কথায় তেমন কোনো ভ্রুক্ষেপ করল না মারিয়া। সেই কথার উত্তর দেবার বদলে এবার মারিয়ার কণ্ঠস্বর থেকে এক বিকৃত জান্তব স্বর বেরিয়ে আসতে লাগলো। বেশ অবাক হলেন ফাদার অগাস্টিন। মারিয়ার শরীর থাকলেও যে কথা বলছে তার সেই স্বরের অধিকারী অন্য কোনো ভয়ঙ্কর জীবে। সেই রকম জান্তব স্বরে জবাব এলো। মারিয়া ঘুমোচ্ছে, ওকে বিরক্ত করো না, ওকে ঘুমোতে দাও। ঘুমোচ্ছে মানে? তাহলে তুমি কে? এবার সেই বিকৃত কণ্ঠস্বর কোনো জবাব না দিয়ে খিলখিল করে হাসতে আরম্ভ করলো। ফাদার কোনো রকমে নিজের ক্রুশ চেপে ধরে মেয়েটার দিকে এগিয়ে দিলেন। আদেশের সুরে বললেন, এখনই নিচের পরিচয় দাও। কে তুমি? এই ছোট্ট মেয়েটার শরীরে কেন বাসা বেঁধেছ? মারিয়া সেই ক্রুজ থেকে হঠাৎ ফাদারের হাত ছেড়ে দিল। তারপর তীরের বেগে ছুটে গিয়ে আশ্রয় নিল খাটের পিছনে। ছোট্ট বাল্বের আলো ওই পর্যন্ত গিয়ে পৌঁছায়নি। আধো অন্ধকারে ফাদার কেবল মেয়েটার জ্বলন্ত চোখ দুটো দেখতে পাচ্ছিলেন। তিনি আবার আদেশ করলেন, বেরিয়ে এসো, বেরিয়ে এসো ওখান থেকে, এক্ষুনি বেরিয়ে আসো বলছি। মারিয়া বেরোল না। কাজী ফাদার নিজেই এগিয়ে গেলেন সেদিকে। চৌকির পিছনে গিয়ে শক্ত হাতে চেপে ধরলেন মারিয়ার হাত। তারপর যেই টান দিতে যাবেন অমনি যেন একটা অতিকায় দানবের মতো ধাক্কা খেলেন তিনি। মারিয়া কেবল বাঁ হাতে ফাদারকে এমন ঠেলা দিয়েছে যে দশাশই চেহারার ফাদার অগাস্টিন ছিটকে গিয়ে পড়েছেন ঘরের অপর প্রান্তে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে তিনি দেখলেন খাটের পিছনটা ফাঁকা। ঘরের এদিক ওদিক তাকিয়ে উনি দেখতে পেলেন মারিয়া কি আশ্রয় নিয়েছে এবার খাটের তলায়। সেখান থেকে কোনো হিংস্র সরীসৃপের মতো হিংস্র চোখ নিয়ে তাকিয়ে রয়েছে সেই। দেওয়াল ধরে উঠে দাঁড়ালেন ফাদার। তিনি বুঝতে পারছেন যে মারিয়ার শরীরে কোনো সাধারণ শক্তি নয়, বাসা বেঁধেছে এক অপার শক্তিশালী কিছু। তিনি এর আগেও অজস্র এমন ঘটনার সম্মুখীন হয়েছেন, কিন্তু ক্রুজ ধরে থাকা অবস্থায় কোনো অলৌকিক শক্তি এর আগে তাকে এমন আঘাত করতে পারেনি। ফাদারের চেহারা ভালো হলেও তার বয়স হচ্ছে। এই প্রবল আঘাত সামলে নিতে কিছুক্ষণ সময় লাগলো ওর। গা হাত পা ছেড়ে তিনি কড়া চোখে তাকালেন মেয়েটার দিকে। পকেট থেকে কাচের বয়ামে রাখা হোলি ওয়াটার বের করে আনলেন ফাদার। সেই পবিত্র জল ঘরের চতুর্দিকে ছিটিয়ে দিয়ে পবিত্র ক্রুশ বাগিয়ে ধরে তিনি বললেন, প্রভু যিশুর নামে আদেশ করছি, তুমি যেই হও না কেন এখনই বেরিয়ে এসো। নিজের স্বরূপ দেখাও, নিজের পরিচয় দাও। তবে তিনি অবাক হয়ে দেখলেন যে ওই পবিত্র জল কিংবা ক্রুশের কোনো প্রভাবই পড়ছে না এই অলৌকিক শক্তির উপর। এবার ফাদার অগাস্টিন একটু ঘাবড়েছেন। অপশক্তি যতই ক্ষমতাবান হোক না কেন, প্রভু যিশুর নামে পবিত্র জলের স্পর্শে তাকে ধরা দিতেই হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়াতে প্রথমটাই কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না ফাদার। তিনি এবার অন্য পন্থা নেবেন বলে ঠিক করলেন। গুটি গুটি পায়ে ঘাটের দিকে এগোলেন ফাদার। সবে পবিত্র জলের পাত্র থেকে সামান্য জল হাতে নিয়ে তিনি খাটের নিচে ছুঁড়ে দিতে যাবেন, এমন সময় দানবিক শক্তিতে বলিয়ান হয়ে চৌকিটাকে এক হাতে তুলে হিংস্র জানোয়ারের মতো উঠে দাঁড়ালো মারিয়া। সে চিৎকার করে বলল, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তোর ওইসব তন্ত্র মন্ত্র আমার উপর কোনো কাজে লাগবে না। আমি তোর ক্ষমতার ঊর্ধ্বে। আমায় এত সহজে তুই শায়েস্তা করতে পারবি না। এক্ষুনি বেরিয়ে যায় ঘর থেকে, চলে যা। ফাদার সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের হাতের ক্রুশটা পরিয়ে দিলেন মারিয়ার গলায়। তারপর চিৎকার করে বললেন, তুমি যেই হও না কেন প্রভু যিশুর নামে আদেশ করছি, মারিয়াকে শান্তি দাও। শান্ত হও, শান্ত হও, তুমি শান্ত হও। এর ফল হলো অদ্ভুত। মারিয়ার হিংস্রতা খানিকটা কমলো ঠিকই, কিন্তু সে মোটেই দমল না।
চিৎকার করে মেঝেতে পড়ে গিয়ে নন্দী জানোয়ারের মতো গর্জন করতে লাগলো মারিয়া। ফাদার মনে মনে ঠিক করলেন, এরকম অলৌকিক শক্তিকে এভাবে খোলা ছেড়ে রাখা ঠিক হবে না। তাছাড়া তিনি যে একটি অলৌকিক শক্তির সঙ্গে পেরে উঠলেন না, এ কথা সহজে ছড়িয়ে পড়বে চতুর্দিকে। এক্সরসিস্ট হিসেবে তার এই অঞ্চলে খুব মান্যি গণ্যের। এরকম ব্যর্থতার কথা ছড়িয়ে পড়লে ওর এতদিনের গৌরব ও প্রতিপত্তি নষ্ট হবে। নিজের এই ব্যর্থতার কথা কিছুতেই লোককে জানতে দেওয়া চলবে না। দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি। গ্রামবাসীরা উদ্বিগ্ন মুখে তাঁর দিকে তাকিয়ে রয়েছে। সকলের মনে তখন একটাই প্রশ্ন, মারিয়ার কি হলো? বাড়ির উঠোনে পা রেখে ফাদার অগাস্টিন গম্ভীর কণ্ঠে বললেন, মারিয়ার শরীরে কোনো মারাত্মক শক্তিশালী দুষ্ট আত্মা বল রয়েছে। বাড়ির চার দেওয়ালের মধ্যে ওকে সামলানো সম্ভব নয়। ওকে এখনই গির্জায় নিয়ে যেতে হবে। সেখানেই মারিয়াকে নিয়ে রিচুয়াল করব আমি। এই রিচুয়ালের মানে এই অঞ্চলের লোকজন জানে, হোয়াইট ক্রুজ রিচুয়াল। আধুনিক খ্রিস্ট ধর্মে এই রিচুয়ালের কোনো অস্তিত্ব নেই। আধুনিক ধর্মগুরুরা এই আধ্যাত্মিক রীতির পরিপন্থী। প্রাচীন এক্সরসিজমের এই ধারাকে এখনো প্রয়োজনে ব্যবহার করেন ফাদার অগাস্টিন। নির্মম এই রীতি যে কি ভয়ানক তা অনেকেই জানে, কিন্তু ফাদারের কথার উপর কথা বলবে এমন লোক এই তল্লাটে নেই। মারিয়া মেয়ের ভবিতব্যের কথা ভেবে দু চোখের জল ভাসিয়ে চলেছে। সে কি উত্তর দেবে তা বুঝতে পারছিল না, তাই কোনো রকমে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ফাদারের দিকে। ফাদার ঘরে ঢুকে মারিয়াকে টানতে টানতে বের করে আনলেন। মেয়েটা তখনও গজরাচ্ছে। খালি পায়ে তাকে টানতে টানতে গির্জার দিকে নিয়ে যেতে উদ্যত হন ফাদার। এমন সময় ভিড়ের মধ্যে থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর শোনা যায়, দাঁড়ান ফাদার। সকলে তাকিয়ে দেখে এই কড়াভুর গ্রামের একমাত্র স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দিব্যা এসে দাঁড়িয়েছে। সে ফাদারের দিকে এগিয়ে এসে মারিয়াকে কিছুক্ষণ দেখে দৃপ্ত কণ্ঠে বলে, কিছু মনে করবেন না ফাদার, কিন্তু আপনি যেটা ভাবছেন ব্যাপারটা কিন্তু তা নয়। ওর মধ্যে ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার এবং মরবিড সেলফ ডিস্ট্রাকটিভ সিনড্রোম দেখতে পাচ্ছি। আপনি ওকে আমার কাছে ছেড়ে দিন। কোনো রিলিজিয়াস রিচুয়াল নয়, মারিয়ার প্রয়োজন প্রপার ট্রিটমেন্টের। দিব্যার কথা শুনে চমকে ওঠে গ্রামবাসীরা। ফাদার অগাস্টিনের কথার উপর এই অঞ্চলের মানুষ কথা বলে না। তাছাড়া যে মারিয়াকে স্বয়ং ফাদার এসে গির্জায় নিয়ে যেতে রাজি হয়েছে, তাকে চিকিৎসা করার নাম করে এই দুদিনের চিকিৎসক দিব্যা যে এক প্রকার ফাদারকে অপমান করছে, তা ভেবেই গ্রামবাসীদের হাত পা ঠান্ডা হয়ে যায়। ওদের মধ্যে অনেকেই চিৎকার করে ওঠে, আপনার এত বড় স্পর্ধা, আপনি ফাদারের মুখের ওপর কথা বলছেন? হ্যাঁ, এত বড় স্পর্ধা! এই কড়াপুর গ্রামে ফাদারের মুখের ওপর আমরা কেউ কথা বলি না, আর আপনি কিনা এত সাহস হয় কিভাবে? সাহস হয় কিভাবে? কিভাবে হয়? ফাদার অগাস্টিন বিচক্ষণ মানুষ। তিনি জানেন যে যতই তাঁর কর্তৃত্বের ওপর আঙুল উঠুক না কেন, এই মুহূর্তে যদি তিনি এই চিকিৎসককে চিকিৎসার চেষ্টা করতে না দেন এবং ভবিষ্যতে মারিয়ার যদি কিছু হয়ে যায়, ভয়ানক সমস্যা হবে। তাহলে এমনিতেই যে হোয়াইট ক্রুশ রিচুয়াল নিয়ে খ্রিস্ট ধর্মের উপরতলার মানুষরা তার উপর ক্ষুব্ধ, তারাই সুযোগ পাবে ওকে ভুল প্রমাণিত করার। তাছাড়া সেক্ষেত্রে আইনি জটিলতার সম্মুখীন হতে হবে। তাই পরিস্থিতি সামাল দিতে তিনি মুচকি হেসে হাত তুলে গ্রামবাসীদের থামালেন। স্বভাবসুলভ গাম্ভীর্যে দিব্যাকে বললেন, তোমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী। আমি জানি আমার মতো বুড়োর কথায় তোমাদের বিশ্বাস হবে না। ক্ষতি কি? আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তুমি চেষ্টা করে দেখো, যদি বাচ্চা মেয়েটাকে সারিয়ে তুলতে পারো। আর যদি না পারো, তখন না হয় প্রভু যিশুর পায়ে মেয়েটাকে সমর্পণ করো। কেমন? আগে তো ফেল করি। ফাদার অগাস্টিন জানতেন প্রতিদ্বন্দ্বিতার মুখে সবসময় আগ বাড়িয়ে চেষ্টা করতে যাওয়া বোকামি। তাই তিনি স্বেচ্ছায় সে সুযোগ ছেড়ে দিলেন। দিব্যা যদি মেয়েটাকে সারিয়ে তুলতে পারে, তাহলে পরোক্ষে সকলে
তার উদারতার গুণগান করবে, আর যদি না পারে সেক্ষেত্রে কেউ ওর উপর আঙুল তুলতে পারবে না। এত বছর ধরে এই গ্রামীণ গির্জায় নিজের জীবন উৎসর্গ করে এই মূর্খ মানুষগুলোর সাথে থাকতে থাকতে নিজের প্রতিপত্তি এবং প্রভাব বজায় রাখার সমস্ত কৌশল শিখে ফেলেছিলেন ফাদার অগাস্টিন। দিব্যা নিজের ব্যাগ হাতে একটি সেডেটিভের ইনজেকশন বের করে মারিয়ার ডান হাতে ফুটিয়ে দিল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই মাদক রাসায়নিকের প্রভাবে সকলের চোখের সামনেই শান্ত ও নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটা। স্বাস্থ্যকেন্দ্রের ওয়ার্ড বয়দের ডেকে মারিয়াকে সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়ল দিব্যা। মারিয়াকে সকলের সামনে থেকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসে তার সমস্ত রকম সম্ভাব্য চিকিৎসার বন্দোবস্ত করেছে দিব্যা। সদর হাসপাতালে ফোন করে সিনিয়র ডাক্তারদের কাছ থেকে যাবতীয় চিকিৎসা সংক্রান্ত তথ্য জোগাড় করেছে সে। মূলত মারিয়াকে এখন ঘুম পাড়ানি ওষুধ দিয়েই রাখা হয়েছে। সকালের সেই ইঞ্জেকশনের ঘোর সন্ধ্যের দিকে খানিকটা কেটেছিল ওর। ঘুম ভেঙে জড়ানো গলায় দিব্যি নিজের মাকে দেখতে চেয়েছিল মারিয়া। দিব্যা তাকে জানিয়েছিল যে তার এক অদ্ভুত রকমের শরীর খারাপ হয়েছে, তাই তাকে তার মার অনুমতি নিয়েই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে তাকে কিছুদিন থাকতে হবে। তারপর শান্ত জলখাবার খেয়ে ওষুধ খেয়ে আবার শুয়ে পড়েছিল মারিয়া। এখন মধ্যরাত। দিব্যা সারাদিন মারিয়াকে নিয়ে ছোটাছুটি করে ক্লান্ত হয়ে নিজের কোয়ার্টারে গিয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়েছিল। তার কোয়ার্টার হাসপাতালের বিল্ডিংয়ের গায়ে। ছোট্ট 2 কামরার কোয়ার্টারে একটি কামরা শোয়ার জন্য এবং অপরটি বসার জন্য ব্যবহার করে দিব্যা। সবে তার চোখটা লেগেছিল এমন সময় একটা মর্মভেদী পুরুষ কণ্ঠের আর্তনাদ শুনে ধরফর করে বিছানায় উঠে বসে সে। এই কণ্ঠস্বর যে ওয়ার্ড বয় তিরুমলের তা বুঝতে অসুবিধা হলো না ওর। চিৎকারটা এসেছে হাসপাতালের দিক থেকেই। শীতের রাত। রাত পোশাকের উপরেই একটা চাদর জড়িয়ে নিয়ে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো দিব্যা। হাসপাতাল এবং কোয়ার্টারের মাঝখানে কুয়াশা ঘেরা চরাচরে 3 হাত দূরের জিনিস স্পষ্ট দেখা যায় না। হাসপাতাল এবং কোয়ার্টারের মাঝখানে দূরত্ব আন্দাজ 25 গজ। হাসপাতালে জানালা দিয়ে হলদে আলো বেরিয়ে এসে পড়েছে কুয়াশার চাদরের উপর, আর রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ভেসে আসছে ওয়ার্ড বয় তিরুমলের ক্রমাগত ত্রাহি ত্রাহি চিৎকার। বাঁচাও, বাঁচাও, কে 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 আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, কে 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 আছো? কোনো কিছু না ভেবে শশব্যস্ত দিব্যা ছুটল হাসপাতালের দিকে। কোনো রকমে হাসপাতালের ভিতর প্রবেশ করে করিডর টপকে ওয়ার্ড বয়ের ঘরে উকি দিল সে। না, সেখানে তিরুমলের কোনো দেখা পাওয়া গেল না। ছেলেটার চিৎকার ততক্ষণে গোঙানিতে বদলে গেছে, আর সেই শব্দ ভেসে আসছে শয্যা বিভাগের দিক থেকে। হন্তদন্ত হয়ে সেই ঘরে ঢুকেই চমকে উঠল সে। তার চোখের সামনে তখন ঘটছে এক মর্মান্তিক দৃশ্য। দিব্যা দেখল বেডের উপর সোজা দাঁড়িয়ে রয়েছে মারিয়া, আর তার হাতটা চেপে ধরে আছে ওয়ার্ড বয় তিরুমলের গলা। নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ছেলেটা, কিন্তু মারিয়ার উপর যেন সাক্ষাৎ শয়তান ভর করেছে। তিরুমলের অত বড় চেহারাটা মাটি থেকে বিগত খানিক উপর তুলে ধরেছে সে। ছেলেটার পা শূন্যে ছটফট করছে। আতঙ্কিত দিব্যা চিৎকার করে ওঠে, ওকে ছেড়ে দাও মারিয়া, ওকে ছেড়ে দাও। এতক্ষণ তার উপস্থিতি টের পায়নি মারিয়া, কিন্তু এবার ওর কণ্ঠস্বর শুনে চমকে এদিকে তাকিয়েই হিংস্র বাঘিনীর মতো হুঙ্কার ছাড়ল সে। তিরুমলকে খড়কুটোর মতো ছুঁড়ে দিল ঘরের এক কোণে। ঘরের কোণে লোহার টেবিলের উপর নানান ওষুধ এবং কাঁচের শিশি সাজানো ছিল। তিরুমল সেসব নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে মাটিতে গিয়ে পড়ল।
তার মাথাটা ঠুকে গেল টেবিলের কোণে। অস্ফুট আর্তনাদ করে জ্ঞান হারালো তিরুবল। দিব্যা কি করবে বুঝতে পারছিল না। তার আগেই সরে যা আমার চোখের সামনে থেকে, সরে যা। বলে বেডের উপর থেকে দরজার দিকে লাফ দিল মারিয়া। দিব্যাকে এক প্রকার ঠেলে সরিয়ে বুনো জানোয়ারের মতো ঘর থেকে বেরিয়ে গেল সে। দিব্যা ওকে অনুসরণ করলো, কিন্তু পারল না। প্রবল ক্ষিপ্রতায় করিডোর পেরিয়ে রাতের কুয়াশায় মিলিয়ে গেল সেই উন্মত্ত মারিয়া। আপনাকে আমি সকালেই বলেছিলাম ডাক্তার দিদি, আপনি মিছি জেদ করে আমার মেয়েকে হাসপাতালে নিয়ে এলেন। ওর কোনো রোগ হয়নি। আমি জানি ওর উপর কোনো শক্তিশালী আত্মা ভর করেছে। ফাদার নিজে এসেছিলেন ওকে গির্জায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি তা হতে দিলেন না। এখন আমার মেয়েকে আমি কোথায় পাবো আপনি বলুন? কোথায় খুঁজবো মেয়েটাকে? ও কোথায় গেছে? ও কি করছে? নিজের বা অন্য কারো কোনো ক্ষতি করছে কিনা আমি কিভাবে বুঝবো এখন? কাঁদতে কাঁদতে রেবেকা ক্রমাগত দোষারোপ করছিল দিব্যাকে। দিব্যা এই শোকাতুরা মাকে কি জবাব দেবে বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসেছিল। গ্রামের লোকেরা গোটা স্বাস্থ্যকেন্দ্র ঘিরে ফেলেছে। যে কোনো মুহূর্তে তারা এই স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর করতে পারে। এমন সময় পরিস্থিতি সামাল দিতে অকুস্থলে হাজির হলেন স্বয়ং ফাদার অগাস্টিন। তিনি রেবেকাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, ডাক্তার নিজের কাজ করেছে। ওকে শুধু শুধু দোষারোপ করছো কেন? ওর কাজ রোগীর চিকিৎসা করা। ওর সাধ্যমতো সেই চেষ্টাই করেছিল। প্রাচীন ধর্মীয় রীতিনীতিকে ও মান্যতা দিতে চায়নি। আধুনিক বিজ্ঞান মানুষের মঙ্গলে কাজে লাগে ঠিকই, তবে একই সঙ্গে সেই বিজ্ঞান যে এখনো পৃথিবীর সমস্ত গূঢ় রহস্যকে বুঝে উঠতে পারেনি, তা ডাক্তারের বুঝতে হবে। ফাদার অগাস্টিন সুযোগ বুঝেই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নাম করে তাকে ছোট করে গেলেন, তা বুঝতে দিব্যার এতটুকু সমস্যা হলো না। তবে এতে সে বিন্দুমাত্র ব্যথা পায়নি। তার আসল দুঃখের জায়গা, সে বড় মুখ করে মারিয়াকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেও তাকে সুরক্ষিত রাখতে পারেনি। ফাদারের তির্যক মন্তব্য নয়, বরং এক শোকাতুরা মায়ের কান্নায় তার বুকে তিলের মতো বীজ ছিল। ফাদার অগাস্টিন স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বেরিয়ে দেখলেন গোটা গ্রাম এসে হাজির হয়েছে সেখানে। তাদের ধর্মবিশ্বাসে আঘাত লাগায় সকলেই ভীষণ ক্ষুব্ধ। সকলে সমস্যারে চিৎকার করে বলছে, ডাক্তারের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। ফাদার অগাস্টিনের অপমানের বদলা চাই, বদলা চাই, বদলা চাই, বদলা চাই। মারিয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ফাদার সকলকে দুহাত তুলে থামালেন। গম্ভীর গলায় তিনি বললেন, তোমরা শান্ত হও। এটা একটা পাবলিক প্লেস, সরকারি জায়গা। এখানে গন্ডগোল করলে তোমাদের পুলিশে ধরবে। তোমাদের যা অভিযোগ তোমরা সেসব ম্যাজিস্ট্রেট সাহেবকে গিয়ে বলো, কিন্তু তার আগে মারিয়াকে খুঁজে বার করা দরকার। ওই শয়তানি শক্তি তাকে দিয়ে না জানি কি কি কুকর্ম করিয়ে নিচ্ছে। এতক্ষণে কারো সর্বনাশ হয়ে গেছে কিনা তাও আমি জানি না। তোমরা বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে গ্রামে চতুর্দিকে ছড়িয়ে পড়ো। তন্ন তন্ন করে গোটা গ্রাম খুঁজে দেখো মেয়েটাকে পাও কিনা। তবে সেই সমস্ত জায়গায় বেশি করে খোঁজো যেখানে মারিয়া প্রায়শই যাতায়াত করে। ওই দুষ্ট শক্তির চেষ্টা করবে মারিয়ার হাত দিয়ে তার কাছের কোনো মানুষকে আঘাত করতে। মারিয়া নিজের হাতে যত কুকীর্তি করবে ততই শক্তিশালী হয়ে উঠবে ওই মায়াবী অস্তিত্ব। তোমরা আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগেই মারিয়াকে খুঁজে বার করা অত্যন্ত জরুরি। যাও। এই বলে মুচকি হেসে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন ফাদার অগাস্টিন। তিনি মনে মনে ভাবলেন, এই ডাক্তার মহিলাকে উচিত শিক্ষা দেওয়া গেছে আজ। এরপর আর কোনোদিন ওই মহিলা তাঁর সাথে লাগতে আসবে না। ইতিমধ্যেই হাসপাতাল চত্বর
ফাঁকা হয়ে গেছে। গ্রামবাসীরা নিজেদের মধ্যেই ভাগাভাগি করে 4টে দল তৈরি করেছে। তারা প্রত্যেকে মারিয়ার খোঁজে গ্রামের চারদিকে অনুসন্ধান শুরু করেছে। ফাদার মনে মনে ভাবলেন, মারিয়া ধরা পড়বে নিশ্চয়ই। ওই দুষ্ট শক্তি যতই পালানোর চেষ্টা করুক না কেন, সে যখন এই গ্রামে এসে হাজির হয়েছে তখন নিশ্চয়ই তার কোনো অভিসন্ধি আছে। গতকাল সকালেই সেই দুষ্ট শক্তির পরিচয় পাওয়া গেছে। এত শক্তিধর এক অস্তিত্ব যে এত সহজে ময়দান ছেড়ে পালাবে না, সে সম্বন্ধে আমি নিশ্চিত। বয়স বাড়ছে, এত দৌড়ঝাঁপ আর সহ্য করতে পারেন না ফাদার অগাস্টিন। গতকাল থেকে এই প্রত্যন্ত গ্রাম করাপুরে রেবেকার মেয়ে মারিয়াকে নিয়ে যে হুলস্থুল শুরু হয়েছে, তাতে প্রচুর দৌড়ঝাঁপ করতে হচ্ছে ওকে। কিন্তু না করলে উপায় নেই। এত বছর ধরে তিনি তিল তিল করে এই চত্বরে নিজের প্রভাব প্রতিপত্তি তৈরি করেছেন। এত সহজে নিজের অর্জিত সম্মান বিসর্জন দিতে দেবেন না তিনি। তাই আজ সকালেও হাসপাতালে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। গির্জায় ফেরার পর থেকে হোয়াইট ক্রুশ রিচুয়ালের প্রস্তুতি নিতে শুরু করেছে তো ফাদার। এই রীতি নিষিদ্ধ, কাজেই অত্যন্ত সন্তর্পণে সবটা সারতে হয়। ইদানিং এসব নিয়ে চর্চা বন্ধ হয়ে যাওয়ায় এই রিচুয়ালের জন্য প্রয়োজনীয় সহকারী পাওয়া দুষ্কর। তাই গোটা বিষয়টাই তাকে নিজের হাতেই করতে হয়। দুপুর থেকে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সংগ্রহ করে নিজের ঘরে এসে আরাম কেদারায় গা এলিয়ে বসলেন ফাদার। আর সঙ্গে সঙ্গে ওর মনে হলো এক দুর্ভেদ্য জাঁতা কলে যেন তার গলা আটকে গেছে। কে 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 তুমি বলে কোনো রকমে চিৎকার করলেন ফাদার অগাস্টিন। ওর কানের কাছে একটা সাপের মতো কণ্ঠস্বর হিস হিস করে বলে উঠল, খুব ক্ষমতার দম্ভ, তাই না? নিজেকে বড্ড বড় মনে করছিস? আজ তোর শেষ দিন। আজ রাতেই ঈশ্বরের নাম করে তোর যত বন্ডামি শেষ হবে। তোর মুখোশ খসে পড়বে আজ মানুষের সামনে। ফাদার অগাস্টিন কণ্ঠস্বর চিনতে পারলেন। গতকাল সকালে রেবেকার বাড়িতে মারিয়ার গলায় এই স্বর শুনেছিলেন তিনি, তাই চমকালেন না। তবে এভাবে নিজের বিশ্রাম কক্ষে সেই কণ্ঠস্বর কানের কাছে শুনতে পাবেন এমন প্রত্যাশা তিনি করেননি। তার মনে হলো মারিয়ার সেই ইস্পাত কঠিন বজ্র মুষ্টি যেন এক্ষুনি তার টুটি টিপে প্রাণ বের করে দেবে। ধীরে ধীরে ওর শ্বাস বন্ধ হয়ে আসছে। কোনো রকমে খাবি খেতে খেতে তিনি বললেন, কি চাও তুমি? কেন এমন আচরণ করছো? কিসের দাবি তোমার? কণ্ঠস্বর কানের কাছে খিলখিলিয়ে হেসে উঠল। সেই হাসিতে ঝরে পড়ছে এক রাস বিদ্যুৎ। ফাদার অগাস্টিন চমকে উঠলেন, গায়ে অজান্তেই কাঁটা দিয়ে উঠল। পিশাচের হাসির দমক যেন তার মাথার শিরাগুলো ফাটিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে হাসির দমক থামলে সে বিকৃত কণ্ঠস্বর বলল, আমার চাওয়া কি তুই বন্ধ করতে পারবি? তোর কি সেই ক্ষমতা আছে? আমি একজন গির্জার পাদ্রী। এই কড়াভুরের লোক আমাকে ঈশ্বর জ্ঞানে পুজো করে। আমি বললে তারা কোনো কিছুকেই না করবে না। তুমি বলো তোমার কি চাই? কিন্তু তোমায় আমার গলাটা ছেড়ে দাও। আমার যে বন্ধ আসছে, ছেড়ে দাও দয়া করে। আমায় রেহাই দাও। ঈশ্বর তোর খুব
ঈশ্বর হবার শখ, তাই না? কিন্তু সেই অধিকার কি তোর আছে? এত বয়স হলো, কিন্তু এখনো কি তুই মানুষ হয়ে উঠতে পেরেছিস? একের পর এক অপরাধ করেছিস সারা জীবন ধরে, প্রায়শ্চিত্ত না করে পশু থেকে কি মানুষ হওয়া যায়? আমি 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 কি করেছি? কি করেছিস? কেন তিরুপল্লীর ওই মেয়েটার কথা ভুলে গেলি নাকি? আজ থেকে 15 বছর আগে নিজের বাবাকে নিয়ে কাঁদতে কাঁদতে তোর কাছে এসেছিল মেয়েটা। তার মনে হয়েছিল যে বাবা হয়তো কোনো দুষ্ট প্রেতাত্মা দ্বারা আক্রান্ত, আর তুই সেই সরল সাদাসিধে মেয়েটার বিশ্বাসের সুযোগ নিয়ে হোয়াইট ক্রস রিচুয়ালের নামে ভোগ করেছিলি তাকে। তুই তো হোয়াইট ক্রস রিচুয়াল জানিস না, শিখিসনি কোনোদিন। তবে এতগুলো বছর ধরে এক প্রাচীন বন্ধ হয়ে যাওয়া রীতির নাম করে কেন লোকগুলোকে ঠকালি? ফাদার টের পেলেন এক মুহূর্তের জন্য যেন তার গলার সেই বাঁধন হালকা হলো। তিনি নিমেষের মধ্যে ছিটকে সরে গেলেন ঘরের অপর প্রান্তে। এতক্ষণ যেদিকে মারিয়ার দেহ দাঁড়িয়েছিল সেদিকটা বেবাক ফাঁকা। তিনি এদিক ওদিক দেখছিলেন, এমন সময় তার ঘরে টাঙানো বিরাট কাঠের ক্রুশটা সশব্দে উল্টে গেল। সারা জীবন লোককে বোকা বানাতে ফাদার অগাস্টিন নানান ভোজবাজির সাহায্য নিয়েছে। আজ চোখের সামনে তেমন কিছু ঘটতে দেখে ঘাবড়ে গেলেন ফাদার। না, এমন অতি প্রাকৃতিক দৃশ্য তিনি এর আগে কখনোই দেখেননি। সারা ঘর যেন এক অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হয়ে গেছে। গায়ের লোম খাড়া হয়ে উঠছিল তার। এক অতিলৌকিক ভয়ঙ্কর মায়াবী শক্তির উপস্থিতি টের পাচ্ছিলেন ফাদার অগাস্টিন। ফাদার কিছু করে ওঠার আগেই এতক্ষণ ধরে ঘরের চতুর্দিকে জ্বলতে থাকা মোমবাতিগুলো একটা দমকা বাতাসে টপ করে নিভে গেল। চমকে উঠলেন তিনি। বদ্ধ ঘরের ভিতর এমন দমকা বাতাস এলো কিভাবে? এতদিন মানুষকে বোকা বানাতে নানান বুজরুকির সাহায্য নিয়েছেন ভদ্রলোক, আজ এইসব দেখে নিজেই বোকা বনে যাচ্ছেন। হঠাৎ অন্ধকারে কি যেন কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, ভয় পাচ্ছিস? কোনো রকমে অন্ধকারে হাতড়াতে দরজার ছিটকিনি হাতে ঠেকতেই দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে এলেন ফাদার অগাস্টিন। প্রচন্ড ভয়ে তাঁর হাত পা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এই প্রবল ঠান্ডাতেও বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে তাঁর কপালে। তিনি কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে প্রবেশ করলেন গির্জা ঘরে। সামনে শ্বেত পাথরের দেওয়ালের গায়ে হরেক রকম রঙিন কাঁচের কারুকার্য, আর তার সামনে মাথা নিচু করে দুদিকে হাত প্রসারিত করে ক্রুশবিদ্ধ যিশুর অবয়ব দাঁড়িয়ে রয়েছে। চার্চের সহায়ক অজস্র মোম জেলে দিয়ে গেছে প্রভু যিশুর পায়ের কাছে। ফুলের পাপড়ি ছড়িয়ে রয়েছে যিশুর পাদদেশে। ফাদার এবং যিশুর মাঝে ডান দিক বরাবর একটি ছোট্ট কাঠের খুপড়ি। ওটাই এই গির্জার কনফেশন রুম। চার্চের রীতি অনুযায়ী এই ঘরে ঢুকেই ফাদারের কাছে নিজের সমস্ত পাপ, সমস্ত দোষ স্বীকার করতে হয়। খ্রিস্ট ধর্ম বলে নিজের পাপ স্বীকার করে অনুতপ্ত হওয়ার থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিছুই হয় না। ফাদার কনফেশন রুমের দিকে ছুটলেন। কাঠের কারুকার্য করা সেই ঘরের ভিতর প্রবেশ করার মুহূর্তে থমকে দাঁড়ালেন তিনি।
অন্য কেউ নিজের পাপ স্বীকার করতে এলে তিনি কনফেশন রুমের অন্য প্রান্তে দাঁড়িয়ে সেই পাপের স্বীকারোক্তি শোনেন, ধর্মীয় রীতি অনুযায়ী প্রায়শ্চিত্তের বিধান দেন। কিন্তু আজ তিনি নিজের পাপের কথা শোনাবেন কাকে? এই জীবনে যত রকমের অপরাধ তিনি করেছেন তা স্বীকার না করলে যে ওই ভয়ঙ্কর শক্তির হাত থেকে রেহাই পাওয়া যাবে না, তা বিলক্ষণ বুঝতে পারছেন উনি। পরক্ষণেই তাঁর মনে হলো, প্রভু যিশুর থেকে বড় বিধানদাতা আর কে আছেন? যিশুর কাছেই নিজের সমস্ত অপরাধের কথা স্বীকার করবেন তিনি। তাই কনফেশন রুমে ঢুকে ভয়ে ভয়ে বলতে শুরু করলেন ফাদার অগাস্টিন। হে প্রভু, আমায় তুমি মার্জনা করো। এই পৃথিবীর বুকে তুমি শান্তির বাণী প্রচার করেছো, মানুষকে ভালোবাসতে শিখিয়েছো, আর তোমারই প্রচারিত ধর্মের আড়ালে নিজেকে গোপন করে দিনের পর দিন স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছি আমি। হে প্রভু, অজস্র পাপ করেছি আমি, স্বীকার করছি। নিজের স্বার্থে বহু নিরপরাধ মানুষকে ধর্মীয় রীতির নাম করে কষ্ট দিয়েছি, ভোগ করেছি একাধিক নারীর শরীর, বহু দুর্বলের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেছি। এই কারাভুর অঞ্চলের বহু অসহায় গ্রামবাসী আমার এই পাপের শিকার। আজ আমি আমার সমস্ত পাপ স্বীকার করছি। আমায় ক্ষমা করুন প্রভু যিশু, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। ওই শক্তিশালী অলৌকিক অস্তিত্বের হাত থেকে আমায় রক্ষা করুন, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। নিজের পাপ স্বীকার করতে করতে ভয়ে এবং বিহ্বলতায় কাঁদতে আরম্ভ করলেন ফাদার অগাস্টিন। কিছুক্ষণ সেই নিস্তব্ধ গির্জা ঘরে ফাদারের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ পাওয়া গেল না। তারপর হঠাৎ করেই এক বিশ্রী হিংস্র হাসিতে ফাদার নিজেই কেঁপে উঠলেন। মাথা তুলে তাকিয়ে তিনি দেখলেন, আন্দাজ হাত বিশেক দূরে জানলার শার্শিতে সরীসৃপের মতন ঝুলে রয়েছে মারিয়ার দেহ। তার দুই চোখ দিয়ে গতকাল সকালে দেখা হিংস্রতা যেন আরো প্রবল হয়ে বেরিয়ে আসছে। মেয়েটার চুলগুলো দুদিকে মৃদু মন্দ বাতাসে উঠছে, তার মুখ জুড়ে ছড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর হাসির রেশ। যিশুর অবয়বের দিকে আঙুল দেখিয়ে মারিয়া হাসতে হাসতে সেই বিকৃত কণ্ঠস্বর বলল, কার কাছে ক্ষমা চাইছিস? এই পাথরের মূর্তির কাছে? এই মূর্তিকে কোনোদিনও ঈশ্বর বলে ভেবেছিস? চিরকাল এই মূর্তির ভয় দেখিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করেছিস, নিজের প্রয়োজনে এই মূর্তিকে ব্যবহার করেছিস, কিন্তু কোনোদিনই তার চরণে আত্মসমর্পণ করিসনি। আজ হঠাৎ এই মূর্তিকেই ঈশ্বর জ্ঞানে প্রার্থনা করছিস? ভারী মজা তো। পাথরের মূর্তি ভক্তের ভক্তিতে ঈশ্বর হয়ে ওঠে, আবার সেই ভক্তের স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা সেই ঈশ্বরকেই টেনে নামায় মাটিতে। ঠিক যেভাবে তুই চিরকাল এই মূর্তিকে দেখিয়ে মানুষকে অত্যাচার করেছিস, ঠিক সেভাবেই একদিন এই জঙ্গলে ঘেরা গ্রাম তৈরি করা হয়েছিল এই গির্জা। এই গির্জা যেখানে তৈরি হয়েছে সেখানেই আগে ছিল এক প্রাচীন মন্দির। সে মন্দির হয়তো তোদের গির্জার মতো ঝাঁ চকচকে নয়, হয়তো সেখানে তোদের মতো সভ্য মানুষের আনাগোনা ছিল না, তাই সহজেই গায়ের জোরে আর পয়সার লোভ দেখিয়ে
সাধারণ জঙ্গলি মানুষগুলোকে তাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলি তোরা, আর তার জায়গায় তৈরি করেছিলি এই গির্জা। কিন্তু ঈশ্বরে ঈশ্বরে যে বিভেদ নেই। একের মন্দির কেড়ে নিয়ে অপরের গির্জা হলে সেখানে আর যাই হোক ভক্তির বাস থাকে না। স্বার্থ লোলুপতার এই জঘন্য খেলায় মানুষ মেতে উঠলেও ঈশ্বরের তাতে সায় থাকে না। তবে সব কিছুর একটা সময় থাকে। আজ এই এত বছর পরে সেই জঙ্গলি গ্রামীণ মানুষগুলোর ভক্তির ফল ফলতে চলেছে। শতাব্দী প্রাচীন এই গির্জার তলা থেকে বেরিয়ে আসতে চলেছে সেই প্রাচীন মন্দিরের অবয়ব। তার আগে তোর মতন জানোয়ারের শাস্তি হওয়া প্রয়োজন। তাই আগে তোর খেল খতম হবে, তারপরে এই স্বার্থান্বেষী ভেগধারী প্রবঞ্চনার মুখোশ খসে পড়বে। কথাগুলো বলেই খিলখিলিয়ে হেসে উঠল মারিয়া। ফাদার অগাস্টিন ভয়ে শিউরে উঠলেন, আর এক মুহূর্ত অপেক্ষা না করে তিনি দৌড় লাগালেন বাইরের দিকে। তবে বেশি দূর যেতে পারলেন না ভদ্রলোক। এক প্রকাণ্ড হাত তার চুলের মুঠি চেপে ধরল। আঁতকে উঠলেন তিনি। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমায় ক্ষমা করো। এ তল্লাট ছেড়ে আমি বহু দূরে চলে যাব। এই শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। বলে প্রাণ ভিক্ষা করতে থাকলেন ফাদার। আর তারপরেই ঘটল সেই চরম পরিণতি। ওই বিকৃত কণ্ঠস্বর গর্জে উঠল, ধর্মের নামে মানুষের সাথে প্রবঞ্চনার শাস্তি একটাই, মৃত্যু। একজন মূর্খ যদি অপরাধ করে তবে মানুষ ধর্মের খাতিরে তাকে ক্ষমা করে দেয়। একজন অপরাধী যদি অপরাধ করে তবে মানুষ ধর্মের আশ্রয় নিয়ে নিজের মানসিক শান্তি বিধানের চেষ্টা করে। কিন্তু একজন বক ধার্মিক যদি অপরাধ করে তাহলে মানুষের ধর্মের উপর থেকে আস্থা উঠে যায়। তাই সেই বক ধার্মিকের অপরাধ একজন খুনি অপরাধী থেকেও 100 গুণ বেশি। তার অপরাধের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে মারিয়ার শরীরে বাস করা সেই অজানা শক্তি ফাদারকে ছুঁড়ে দিল বিরাট জানলাটার দিকে। লোহার 3টে শিক সেখানে ফলার মতন বেরিয়েছিল, আর তাতেই বিদীর্ণ হলো ফাদার অগাস্টিনের 2 হাত এবং গলা। ক্রুশবিদ্ধ হয়ে কিছুক্ষণ বিস্ফারিত দৃষ্টিতে মারিয়ার অবয়বের দিকে তাকিয়ে রইলেন ফাদার। তার মুখ থেকে অবশেষে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো, আর বেরিয়ে এলো শেষ নিঃশ্বাস। তারপর ফাদারের মাথাটা নিথর বুকের উপর এলিয়ে পড়ল। পরের দিন সকালে ফাদারের ক্রুশবিদ্ধ দেহ প্রথম আবিষ্কার করে চার্চের সহায়ক। মারিয়ার অচৈতন্য দেহ পড়েছিল প্রভু যিশুর পায়ের কাছে, আর প্রভু যিশুর মূর্তিতে সে দেখতে পায় এক বিরাট ফাটল। দেওয়ালের মোটা থামের ভিতর থেকে বেরিয়ে এসেছে এই অঞ্চলের এক প্রাচীন দেবতা কুট্টি ছাতানের অবয়ব। এরপর থেকে এই অঞ্চলে নানান রকম বিচিত্র ঘটনা ঘটতে শুরু করে। জেলেরা রাতের অন্ধকারে যখন মাছ ধরতে বেরোয় তখন তারা সমুদ্র থেকে দেখতে পায় পাহাড়ের শেষ মাথায় খাদের ধারে এক কিশোরী অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে রয়েছে। তার মাথার চারপাশ দিয়ে যেন বেরিয়ে আসছে এক অলৌকিক জ্যোতি।
জেলেরা দেখে এক অদ্ভুত ছায়া যেন হাঁটা চলা করে বেড়াচ্ছে সেই কিশোরের চতুর্দিকে। সেই ছায়া যেন এক কিশোরের। সেই কিশোরের মাথায় দুটো শিঙের মতো আকৃতি লক্ষ্য করে তারা। এ অঞ্চলে হঠাৎ করেই কিছু প্রান্তিক তথাকথিত জঙ্গলি সম্প্রদায়ের মানুষের আনাগোনা শুরু হয়েছে। তারা কারোর সাথে কোনো কথা বলে না, কেবল কি যেন চুপি চুপি খুঁজতে থাকে। অনেকেই সেই লোকগুলোকে কড়াভোর গ্রামে যাতায়াত করতে দেখেছে। ওদিকে চার্চের ভেঙে পড়া মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ডাকা হয়েছে আরেক ধর্মযাজককে। কড়াভোরের খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা শুনেছে দক্ষিণ ভারতে নাকি এই ফাদারের জনদরদি বলে খুব নামটা। ওরা কানাকুশো শুনেছে এই ভদ্রলোকের নাম নাকি ফাদার পেরেরা। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।